এই ছোট্ট মেয়েটার মাথায় এত বুদ্ধি কোথা থেকে আসে? এই মেয়েটার পাকা পাকা কথা শুনেই এই মেয়েটার উপর আমি ভীষণভাবে দুর্বল হয়ে পড়েছি। আমার অতীত থেকে বেরিয়ে এসে নতুন করে ভালোবাসতে শিখেছি। এই মেয়েটা আমার সুখ। এই মেয়েটার জন্যই তো আমি এত বড় একটা সুখের খবর পেয়েছি। আমি বাবা হব, একটা প্রাণ আসবে, আমার দায়িত্ব বাড়বে। কত কাজ বলো তো আমার। এই খুশি আমি উপলব্ধি করতে পারতাম না যদি তুমি পাকনামি না করতে। এই প্রথম তোমার পাকামোর জন্য তোমাকে একটা বড় করে চুমু খেতে ইচ্ছে করছে, আর ইচ্ছাকে দমিয়ে রাখতে নেই। বলেই তামজিৎ তারিনের ঠোঁট জোড়া নিজের করে নিল। মাঝে কেটে গেছে প্রায় 5 মাস। তারিন এত মাস একা হাতেই সংসার সামলালেও এখন আর পেরে ওঠে না। তানহাও নতুন চাকরিতে জয়েন করেছে বলে এ বাসায় থাকতে পারে না, ছুটির দিনগুলিতে এসে থাকে। তামজিৎ সারাদিন কাজে ব্যস্ত থাকায় চাইলেও তারিনের সঙ্গ দিতে পারে না। এত কিছুতে বিন্দু মাত্র আক্ষেপ নেই তারিনের। নিজের মতো করে আস্তে ধীরে সবটা মানিয়ে চলে। তামজিৎ আক্ষেপ করে মন খারাপ করলে বরং ওকে সুন্দর করে বলে, এই সংসার আমার, বাবা আমার, সংসারের দায়িত্ব আমার, তাহলে আমি সামলাবো না তো কে সামলাবে? আপা কয়েকদিন নিজের সংসার ছেড়ে আমার সংসারে এসে খাটবে। তাছাড়া এখনো আমার কোনো সমস্যা হয় না। এমন কত মেয়ে আছে যাদের প্রেগনেন্সির পুরোটা সময় সংসার সামলাতে হয়, সব কাজ করতে হয়। তাই বলে কি তারা সুস্থ সন্তান জন্ম দেয়নি? আমি যদি নিজের শরীর বাঁচিয়ে সন্তানকে সুস্থ রেখে সব সামলাতে পারি, এতে আপনার সমস্যা কোথায়? আর 2-1 মাস যাক, মাকে নিয়ে আসবো। আর তাছাড়া জাহেলা আপা তো আছেন, আমার সব কাজে সে সাহায্য করে দেয়। আগুনের সামনে দাঁড়িয়ে বেশিক্ষণ রান্না করতে না পারলে জাহেলা আপা বাকিটা সামলে নেয়। শুনুন, এত কিছুর মধ্যে সব থেকে বড় হলো আল্লাহর উপর ভরসা করা। নিশ্চয়ই তিনি সুস্থতার মালিক, সব কিছু ঠিক থাকবে। আপনি এত চিন্তা করবেন না, বুঝলেন? তারিনের এমন কথাই তামজিৎ পুনরায় কিছু বলতে পারে না, বরং একরাশ মুগ্ধতায় ওর হৃদয় ছেয়ে যায়। সারাদিন সময় দিতে না পারলে বিকেলে এসে থাকে। তারিনকে আর কিছু করতে দেয় না, বরং ও নিজেই করে। যতটুকু সময় পায় পুরোটা সময় তারিনের পেছনে ব্যয় করে। তারিনকে ভালো হাসি খুশি রাখার চেষ্টা করে, সব আবদার মেটানোর চেষ্টা করে। ব্যাস, এইটুকুতেই একজন স্ত্রীর সুখ। একজন স্ত্রীর স্বামীর কাছে এর থেকে বেশি কিছু চাওয়ার নেই। তামজিদের আচরণে তারিনের মনে হয় ও পৃথিবীর সব থেকে সুখী ব্যক্তি, যার কোনো দুঃখ নেই, আছে খালি মন ভর্তি সুখ আর সুখ। তারিন রান্নাবান্না শেষ করে রুমে এসে বিছানায় বসলো। ঘামে সারা শরীর ভিজে আসছে, ক্লান্ত লাগছে খুব, মাথা ঘুরছে চরকির মতো। তাই একটা বালিশ নিয়ে খাটের সাথে হেলান দিয়ে বসে চোখ বুঝে রইল। পেটও আগের থেকে ফুলেছে বেশ। ক্লান্ত হাতটা পেটের উপর রাখতেই শান্তি লাগলো। পেটে হাত বুলাতে বুলাতে নিজে নিজে বলতে লাগলো, তুই যে আর কবে আসবি আমার তো একদম তর সইছে না। আর কত মাস, কত দিন অপেক্ষার প্রহর শেষ হচ্ছে না। তাড়াতাড়ি চলে আয় মা, তোকে কোলে তুলে আদর করার বড্ড শখ জাগছে। তোর অস্তিত্ব না আসলে আমি বুঝতেই পারতাম না মা হওয়ার আনন্দ কতটা। আমাকে এত আনন্দ দেওয়ার জন্য তোকে তোর মা অনেক ভালোবাসে। তারিন নিজে নিজে যখন কথা বলছিল তখন হঠাৎ ফোন বেজে উঠল। ফোনটা তুলে দেখে তামজিৎ ভিডিও কল করেছে। ফোনের স্ক্রিনে নিজের প্রিয় ব্যক্তির নাম দেখে মুখে হাসি ফুটল তারিনের। কল রিসিভ করতেই ওপাশ থেকে তামজিৎ শান্ত স্বরে বলল, ঠিক আছো বউ? তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? শরীর ঠিক আছে? ইস, মুখটা শুকিয়ে গেছে, ক্লান্ত লাগছে তাই না? আজকে এসেই তোমাকে একবার ডাক্তার দেখিয়ে আনবো। তুমি শুকিয়ে যাচ্ছ দিন দিন। থামুন, একদম চুপ করুন। একসাথে এতগুলো প্রশ্ন করলে আমি কিভাবে উত্তর দিব? আমি একদম ঠিক আছি মশাই, আমার কোনো কষ্ট হচ্ছে না। আর কে বলল আমি শুকিয়ে গেছি? দেখুন কি মোটা হয়েছি, ড্রাম হয়ে গেছি একদম। পেট তো বেলুনের মতো করে ফুলছে, আর সে বলে শুকিয়ে গেছি। কি কানামার্কা কথা! আমার বাঘিনী, গোসল করতে যাও এখন, তবে সাবধানে। আগে জাহেলা আপাকে ডেকে ওয়াশরুম ভালো করে ধুয়ে দিতে বলো, যেন সাবান বা পাউডার না থাকে। তারপর ভেতরে ঢুকে আস্তে ধীরে পা ফেলবে, আর ছিটকিনি আটকানো লাগবে না। আপাকে বলবা রুমে থাকতে, বুঝেছ? প্রতিদিন কি এক কথা বলা লাগে? আমি কি ছোট বাচ্চা নাকি? তুমি তো বাচ্চাই। চুপ করুন, 2 দিন পর আমি বাচ্চার মা হয়ে যাব, আর সে বলে আমি বাচ্চা। তুমি কিন্তু আগের থেকে বেশি সুন্দর হয়ে যাচ্ছ। ব্যাপার কি দেখো, এটা কিন্তু একদম ঠিক না। এইভাবে সুন্দর হতে থাকলে আমার কি হবে?
আমার তো যৌবনের তালা পুরোটাই খুলে যাবে। তারপর সারাদিন কাজকর্ম ফেলে তোমাকে আদর করার জন্য মন চাইবে। নির্লজ্জের মতো কথাবার্তা বলা বন্ধ করুন। 2 দিন পর বাবা হয়ে যাবেন, তবুও মুখটা সামলাতে পারছেন না। তুমি কাছে থাকলে আমি কোনো নিজেকে সামলাতে পারবো না। তোমাকে দেখলেই শুধু আমার চুমু খেতে মন চায়। আমার কি দোষ বলো? তারিন রাগ দেখাতে গিয়েও পারল না, উচ্চ স্বরেই হেসে দিল। তামজিদের সময় শেষ হয়ে যেতেই ফোনটা রেখে দিল। তামজিদ ফোন রাখতেই তারিন দেখল নিহা অনেকগুলো কল দিয়েছে। কি হয়েছে সেটা জানার জন্য তারিন নিহাকে কল দিল। ও পাশ থেকে কল ধরতেই তারিন হাসি খুশি ভাবেই বলে উঠল, কিরে, নেওয়াজের ভাইয়ের কোল থেকে বের হয়ে আমাকে মনে পড়লো অবশেষে। ও পাশ থেকে কান্নার শব্দ ভেসে আসলো তারিনের কানে। নিহা কান্নারত স্বরে বলে উঠল, আমাকে মাফ করে দিস তারু। আমি হয়তো আর বেশিক্ষণ এই পৃথিবীতে নেই। হেরে গেলাম অবশেষে। অ্যাডমিশন নামক জীবন যুদ্ধে হেরে গেছি। আর সহ্য করতে পারলাম না। বাবা মা ভাই বোন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কেউ আর আমাকে বাঁচতে দিল না। আমার দেয়ালে পিঠ থেকে গেছে রে তারু। নিজের সাথে লড়াই করে আর বাঁচতে পারছি না। তোকে অনেক বেশি মিস করব আমি। একটা আফসোস থেকে যাবে রে। আমি তোর সন্তানকে দেখে যেতে পারলাম না, ওদের আদর করতে পারবো না। নেওয়াজকে বলে দিস আমাকে মাফ করে দিতে। ওকে একা করে দিতে চাইনি আমি, কিন্তু আর পারছি না। আমার মা আমাকে আজকেও বলেছে আমার জন্য নাকি তারা সমাজে মুখ দেখাতে পারছে না। আমাকে জন্ম দেওয়াই নাকি তার ভুল হয়েছে। তাদের স্বপ্ন পূরণ করতে পারলাম না, তাদের সম্মান নষ্ট হয়েছে আমার জন্য। তুই বল, তারপরও কিভাবে বাঁচি? আমার মায়ের জন্ম দেওয়ার ভুল শুধরে দিয়ে গেলাম। ভালো থাকিস, সাবধানে থাকিস তারু। তোকে আমি অনেক ভালোবাসি। গলায় দড়ি লাগিয়ে শেষ ভরসা পায়ের নিচে চেয়ারটা যখন নিহা ফেলে দিল, তখনই ও মৃত্যু যন্ত্রণা কতটা কঠিন তা টের পেল। চিৎকার করতে গিয়েও পারল না, চোখ থেকে পানি গড়িয়ে পড়তে লাগলো। এবার আর মরার চেষ্টা করলো না, বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করতে লাগলো, কিন্তু পারছে না, কোনো মতেই পারছে না। কানে ভেসে আসলো তখন দরজার ওপাশ থেকে শোরগোল। তারিন তামজিদ নেওয়াজের গলায় বেশি শোনা যাচ্ছে। ওরা এখানে কি করে আসলো বুঝতে পারছে না কিছু। নেওয়াজের মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছে। ছেলেটা বাবা মা সব হারিয়ে নিহাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিল, আর সেই নিহাই নাকি ছেড়ে যাচ্ছে। নিহা বুঝে গেছে ওর আর বাঁচার চান্স নেই, তবুও মনে মনে আল্লাহকে ডাকছে, বলছে শেষবারের জন্য ওকে এই জীবন ভিক্ষা দিয়ে যেতে। নিহা সেদিকে আর তাকাতে পারল না, দু চোখ বন্ধ হয়ে আসছে, কিছুতেই খুলে রাখতে পারছে না। জিভ বেরিয়ে আসছে। গলা কি দড়ির টানে কেটে গেছে? হয়তো গেছে। নিহা বুঝে গেছে ও এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যাচ্ছে। শেষবারের মতো নেওয়াজের মুখটা দেখার তীব্র ইচ্ছাটা পূরণ হলো না। নিয়তির অশেষ রহমতে সেই মুহূর্তেই তামজিদ নেওয়াজ দরজা ভেঙে ভেতরে হুড়মুড়িয়ে ঢুকলো। নিহাকে ঝুলন্ত অবস্থায় দেখে নেওয়াজ প্রথমে দৌড়ে গিয়ে নিহার পা দুটো জড়িয়ে ধরল। তারিন আর চিৎকার করার শক্তি পেল না। মাথা ঘুরে পড়ে যেতে নিলেই তামজিদ সামলে নিল। নিহার বাবা মাও চিৎকার করে কান্না শুরু করে দিল। তামজিদ তারিনকে ঘাটের উপরে বসিয়ে দিল। তারপর নেওয়াজ আর তামজিদ মিলে নিহাকে নামিয়ে আনলো। তামজিদ পালস রেট চেক করতেই দেখলো পালস পাচ্ছে না। নেওয়াজ নিহাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরল। কান্না করার সুযোগ পেল না, কিছু বলছেও না ভয়ে। তামজিদ এবার নিহার নাকের কাছে হাত দিল। না, নিঃশ্বাস বোঝা যাচ্ছে না। তামজিদ ভয়ে ভয়ে নেওয়াজের দিকে তাকালো। নিহার বাবা একাধারে প্রশ্ন করে যাচ্ছে, বাবা, আমার মেয়েটা কি বেঁচে আছে? বলো না বেঁচে আছে। তামজিদ উত্তর দেওয়ার সাহস পাচ্ছে না। তারিনের দিকে একবার তাকালো। তারিন ভেঙে পড়া চোখে তাকিয়ে আছে। তামজিদ কোনো রকমে ভাঙা গলায় বলল, ও বেঁচে নে। তামজিদ পুরো কথাটা সম্পূর্ণ করার আগেই নেওয়াজ চিৎকার করে বলে উঠল, বেঁচে আছে, ও বেঁচে আছে, ওর নিঃশ্বাস পড়ছে, তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে, চলো। বলেই নিহাকে কোলে তুলে হাঁটা শুরু করলো। নিহার মা কান্না করতে করতে গাড়িতে উঠতে নিলেই নেওয়াজ থামিয়ে দেয়। রাগান্বিত স্বরে চিৎকার করে তামজিদের উদ্দেশ্যে বলল, ওনাকে আসতে বারণ করো, আমি যেন ওনাকে নিহার আশেপাশেও না দেখি। ওনার এই সব নেকা কান্না অন্য কোথাও দেখাতে বলো, আমার সামনে এসব অভিনয় করে লাভ নেই।
নিহার মা থেমে গেল। কিছু বলতে গিয়েও পারলেন না। নিহার বাবা আর তামজিৎ মিলে থামিয়ে দিল। নেওয়াজ আর নিহার বাবা নিহাকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হলো, আর তামজিৎ তারিনকে নিয়ে বাসের উদ্দেশ্যে রওনা হলো। তারিন কাঁদছে না, অতিরিক্ত শখে চুপ হয়ে গেছে। বারবার চোখের সামনে নিহার ঝুলন্ত চেহারাটা ভেসে উঠছে। তামজিৎ তারিনকে এক হাতে বুকে চেপে ধরে আরেক হাতে সাবধানে গাড়ি চালাচ্ছে। তামজিৎ আস্তে ধীরে সাবধানতা অবলম্বন করে বলা শুরু করলো। এভাবে চুপ করে থেকো না, কাঁদতে মন চাইলে কাঁদো, তোমার কাঁদার জন্য আমার বুক আছে তো, কান্নাকাটি করে আমার বুক ভাসিয়ে দাও, আমি মেনে নিব, কিন্তু এমন চুপ করে থেকো না, চুপ থাকা তোমাকে মানায় না। কষ্ট বুকে চেপে রাখলে কষ্ট বাড়ে, কমে না। এই অবস্থায় প্রেশার নিও না, ভুলে যেও না তোমার ভেতর বসবাস করছে একটি প্রাণ, সে আমাদের সম্বল, তার জন্য হলেও নিজেকে ঠিক করো। তারিন কথাগুলো শুনল, কিন্তু কাঁদতে চেয়েও পারল না। কেন যেন কান্না আসছে না। হঠাৎ কোনো শখ খেলে কি মানুষ এভাবেই চুপ হয়ে যায়? হয়তো যায়। তখন নিহা ফোন রেখে দেওয়ার পর তারিন এক মুহূর্তের জন্য যেন আকাশ থেকে পড়ে। পরক্ষণেই যখন নিহার ফোন পুনরায় ফোন দিল, তখন ওপাশ থেকে ফোনটা বন্ধ ঘোষণা করলো। ভয়ে যখন মাথা কাজ করা বন্ধ করে দিল, তখন তারিন এক মুহূর্তের জন্য কাঁদতেও ভুলে গেল। মাথায় তৎক্ষণাৎ তামজিদের কথা আসতেই আগে তামজিদকে ফোন করে সবটা বলল। তারিন সে অবস্থায় কিছু না ভেবে বেরিয়ে গেল বাসা থেকে। সোজা তামজিদের কলেজে গিয়ে তামজিদকে সাথে নিয়ে রওনা হলো নিহাদের বাসায়। তামজিদ ততক্ষণে নেওয়াজকেও নিহাদের বাসায় আসতে বলে দিয়েছে। কি এক ভয়ানক সময় ছিল সেই সময়টা। ভেবেই তারিন একবার কেঁপে উঠল। তারিনের থেকে কোনো রকম উত্তর না পেয়ে তামজিদ পুনরায় বলে উঠল। তোমার এইভাবে তাড়াহুড়ো করে নিজের কথা না ভেবে ছুটে যাওয়া একদম উচিত হয়নি। আমার উপর ভরসা ছিল তো, আমি নিহার কিছু হতে দিতাম না। সব থেকে বড় কথা, নিহার হায়াত থাকলে নিহার কিছু হতো না, আর হায়াত শেষ হলে আমরা কেউ বাঁচাতে পারতাম না। কিন্তু তুমি এভাবে টেনশন ছুটাছুটি কতটা বিষাদময় পরিস্থিতি দিয়ে গেলে বলো তো? তোমার কোনো ক্ষতি হলে আমার কি হবে? তামজিদের গলা কাঁপল। তারিন বুঝতে পেরে একটু স্বস্তি পেল। শক্ত করে ধরল তামজিদকে, বলল, আমার কিচ্ছু হবে না, আপনি পাশে থাকলে সব পরিস্থিতিতেই আমি সুখী মাস্টার মশাই। তামজিদ উত্তর দিল না, মনে মনে স্বস্তি নিঃশ্বাস ফেলল। যাক, মেয়েটাকে একটু স্বাভাবিক করা গেল। তারিন পুনরায় জিজ্ঞেস করল, নিহা ঠিক হয়ে যাবে তো? ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে, চিন্তা করো না। তারিন শান্ত হলো। মনে মনে দোয়া করলো বেশ কিছুক্ষণ। হাসি খুশি মেয়েটা কতটা চাপে পড়ে এই সিদ্ধান্ত নিয়েছে তা তারিন ভীষণভাবে বুঝতে পারছে। তামজিদ তারিনকে বাসায় নামিয়ে দিয়ে সবটা বুঝিয়ে দিয়ে জাহেলাকে বলল তারিনের খেয়াল রাখতে, আর তারিনকে বলল ফ্রেশ হয়ে খেয়ে নিতে। তারপর নিজে হসপিটালের উদ্দেশ্যে রওনা হলো। মাঝে কেটে গেছে প্রায় 4 ঘন্টা। নিহা এখন ভালো আছে, তবে জ্ঞান ফিরেনি। ডাক্তার ঘুমের ইঞ্জেকশন দিয়েছে, তাই গভীর ঘুমে আছে। নেওয়াজ নিহার কাছের থেকে একবারের জন্যও নড়েনি। তামজিদ একবার নেওয়াজকে সামলে নিয়ে খাইয়ে দাইয়ে আবার বাসায় গেছিল। এবার তারিনকে নিয়ে আবার হসপিটালে আসতেই দেখলো নিহার মাও হসপিটালে, মুখে আঁচল গুজে নিশ্চুপে কাঁদছে। নিহার বাবা দরজার পাশেই চিন্তিত মুখে দাঁড়িয়ে আছেন, ওনার চোখেও পানি। তারিন নিহার বাবা মাকে উপেক্ষা করে কেবিনের ভেতরে ঢুকে গেল। নেওয়াজকে বাইরে পাঠিয়ে দিয়ে নিজে বসলো নিহার পাশে। মেয়েটার চোখ মুখের কি ভয়ঙ্কর অবস্থা! নেওয়াজ বাইরে আসতেই নিহার মাকে দেখে রেগে গেল, চিৎকার করে বলল, উনি এখানে কেন? ওনাকে এখানে আসতে কে বলেছে? তামজিদ, ওনাকে এক্ষুনি এখান থেকে চলে যেতে বলো, নয়তো আমি পুলিশ ডাকবো। উনি মা নামের কলঙ্ক। যে মায়ের কাছে নিজের মেয়ের চাইতেও সমাজের মানুষের কথা বেশি গুরুত্বপূর্ণ, সে এমন মা। চলে যান আপনি, এক্ষুনি চলে যান, আউট। তামজিদ কোনো রকমে নেওয়াজকে থামালো। তারিন চিৎকার শুনে দরজার সামনে এসে দাঁড়ালো। এবার তামজিদ মুখ খুলল। নিহার মায়ের সামনে দাঁড়িয়ে শান্ত গলায় প্রশ্ন করল, আন্টি, কিছু প্রশ্ন করি, চুপ করে থাকবেন না প্লিজ, সঠিক উত্তর দিবেন। নিহার মা হ্যাঁ সূচক মাথা নাড়াতেই তামজিদ প্রশ্ন করল, নিহাকে জন্ম দিয়েছে কে? নিহার মা কান্নারত স্বরে জবাব দিল, আমি। নিহাকে ছোট থেকে লালন পালন করেছে কে? আমি আর নিহার বাবা। নিহার এই অবধি সব দায়িত্ব আবদার পূরণ করেছে কে? নিহার বাবা। আচ্ছা আন্টি, সব থেকে বড় কথা, নিহার খাওয়ানো পড়ানোর দায়িত্ব কি সমাজ আত্মীয় স্বজন
পাড়া প্রতিবেশী নিয়েছিল? নেহার মা চুপ করে গেলেন এবার, উত্তর দিতে পারলেন না। তামজিৎ এবার আগের ন্যায় শক্ত কণ্ঠে বলতে লাগলো। যেখানে মেয়ে আপনাদের খাওয়ানো পড়ানো বড় করার দায়িত্ব আপনাদের, সেখানে পাড়াপড়শির আত্মীয় স্বজন সমাজের কথা আপনারা কেন শুনবেন? কেন তাদের জন্য নিজের সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দিবেন? সন্তানের জীবনের থেকে কি পড়ালেখাটা বেশি দামি? আপনাদের মতো কিছু বাবা মায়ের জন্য কত ছেলে মেয়ের জীবন অকালে ঝরে যায় জানেন? আপনারা সন্তান জন্ম দেন ঠিকই, কিন্তু সন্তানের মন বোঝার ক্ষমতা আল্লাহ আপনাদের দেয়নি। সন্তানের কদর করতে জানেন না। আপনাদের মতো মায়েদের না মা হওয়ার কোনো যোগ্যতাই নেই। আল্লাহ আপনাদের সন্তান না দিলেই বোধহয় ভালো করতেন। কারণ আপনারা ভেবে নেন সন্তান যা করে সেটাই ভুল, প্রেম করলে সেই ব্যক্তি ভুল। মোট কথা, সন্তান যা করবে সেটাই ভুল, আর আপনারা যা করবেন সেটা ঠিক। মনে রাখবেন, কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে না। আপনারা বাবা মা বলে যে আপনাদের ভুল হয় না, এটা ভাবা বোকামি। আপনারা নিজেরাও জানেন না আপনারা সন্তানের ভালো চাইতে গিয়ে মাঝে মাঝে তাদের খারাপ করে ফেলেন। শাসন করা অবশ্যই উচিত, ভুল হলে বাবা মা শাসন করবে, এটাই স্বাভাবিক। এই অধিকার আপনাদের 100 বার আছে, কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো না। যখন দেখলেন নিহান নিজেই হতাশায় ভুগছিল, তখন আপনার মা হিসেবে উচিত ছিল ওকে সাপোর্ট করা, ভরসা দেওয়া, সাহস জোগানো। তা না করে আপনি ওকে আরও ভেঙে দিচ্ছেন। একটু একটু করে ভাঙতে ভাঙতে মেয়েটা পুরো ভেঙে গেছে। তাই তো এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছে। আপনাদের এই মুহূর্তে আর কি বলা উচিত আমার জানা নেই। শুধু বলবো, সমাজ, পাড়াপড়শির, আত্মীয় স্বজনের কথায় কান দিবেন না। আপনারা একবেলা না খেয়ে থাকলে তারা খাওয়াতে আসবে না, আপনাকে কোনো কাজে সাহস জোগাবে না। শুধু ভুল করলে সেই ভুল ধরিয়ে দিতেই আসবে। নিজের মনকে প্রশ্ন করুন, আপনি কি ঠিক করেছেন নাকি ভুল? আত্মহত্যা সব কিছু সমাধান। নিহার জ্ঞান ফিরতেই এমন হাজারটা প্রশ্নের সম্মুখীন হবে তাও আগে থেকেই জানতো। তারই নিহার মাথার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তামজিৎ পাশে দাঁড়ানো। নওয়াজ নিহার বিছানায় বসে নিহার হাতটা শক্ত করে ধরে প্রশ্নটা করলো। নিহা কিছুক্ষণ এক ধ্যানে তাকিয়ে রইল নেওয়াজের দিকে। পরক্ষণেই অপরাধ বোধে মুখ ঘুরিয়ে নিল। নওয়াজ পুনরায় শক্ত কণ্ঠে প্রশ্ন করল। তোমার কি মনে হয় তুমি মরে গেলে তো বেঁচে গেলে, পরকালের ভয়ই নেই? নিহা চুপ করে আছে, উত্তর দিচ্ছে না। কি উত্তর দিবে? উত্তর নেই তো। তারিন এবার মুখ খুলল। নওয়াজের উদ্দেশ্যে শান্ত বাক্যে বলল। ভাইয়া, এই মুহূর্তে ওর সাথে এমন শক্ত কণ্ঠে কথা বলবেন না। ও ভয় পেয়ে আছে। আপনি ছাড়া ওকে সামলানোর কেউ নেই, তাই আপনি একটু এখন শান্ত থাকুন। আর আমার কে আছে? নিহা চকিতে তাকালো। অশ্রুসিক্ত সে নয়ন। দুজনের একবার অশ্রুসিক্ত আখিতে চোখাচোখি হয়ে গেল। নওয়াজ পুনরায় প্রশ্ন করল। মানুষ যখন একা হয়ে যায় তখন সব দিক থেকেই একা হয়ে যায়। যে জানে সে ছাড়া আর জীবনে কেউ নেই, তবুও কেন সে এমন সিদ্ধান্ত নিল? আমার মুখ কি তার একবারও মনে পড়েনি কেমন ভালোবাসে আমাকে? নিহা নিঃশব্দে কাঁদছে। কিছু বলার সাহস পাচ্ছে না। নওয়াজকে জড়িয়ে ধরার বড্ড ইচ্ছে হচ্ছে, কিন্তু পারছে না। তামজিৎ এবার মুখ খুলল। দীর্ঘশ্বাস ফেলে বলল। তোমাদের অভিমান তোমরা একান্তে মিটিয়ে নাও, আমরা আসি। তবে যাওয়ার আগে কিছু কথা বলে যাই। নিহা, এদিকে তাকাও। নিহা অশ্রুসিক্ত নয়নে তাকালো। তামজিৎ মুচকি হেসে নিহাকে অভয় দিল। পুরোদমে বলা শুরু করলো। আত্মহত্যা মহাপাপ, জানো না তুমি? সামান্য একটা ফলাফলের কাছে হেরে গিয়ে তুমি এত বড় একটা স্টেপ নিয়ে ফেললে। জীবন কি এত সস্তা মনে হয়? এই মেয়ে, মন দিয়ে শোনো, রেজাল্ট শুধুমাত্র একটা বাক্যমাত্র, তাছাড়া কিছু না। তোমার রেজাল্ট খারাপ মানে তুমি খারাপ ছাত্রী, এমনটা ভাবা বোকামি। মানুষের মেধাই আসল। মুখস্থ বিদ্যা ধারণ করে হাই রেজাল্ট করা খুব সহজ, কিন্তু দিন শেষে তুমি কতটুকু শিখলে, কতটুকু বুঝলে,
কতটুকু নিজের ব্রেনে ধারণ করতে পারলে এটাই গুরুত্বপূর্ণ। শোনো মেয়ে, একটা রেজাল্ট ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। তাহলে হেরে যাচ্ছ কেন? নিজের প্রতি আত্মবিশ্বাস নেই, নিজের স্বপ্নের প্রতি ভালোবাসা নেই, তাহলে স্বপ্ন দেখেছিলে কেন? জানো না, স্বপ্ন দেখতে হলে সেটা পূরণ না করা অবধি থামতে নেই। স্বপ্ন পূরণের রাস্তা এত সোজা না, অনেক বাধা বিপত্তি রয়েছে, সেগুলোর সাথে মোকাবেলা করে চলতে হবে। তোমাকে এখন যারা কটুবাক্য শোনাচ্ছে, খোঁচা মারছে, অবহেলার চোখে দেখছে, তাদের সবার কথা সহ্য করে নাও। অসুস্থ হলে সুস্থ হওয়ার লোভে যখন তেতো সিরাপ গিলে ফেলো, তেমন করে মানুষের কথাও গিলে ফেলো। চোখ বন্ধ করে নিজেকে সময় দাও। সহ্য করতে না পারলে একান্তে কেঁদে নাও। মানুষকে মনের ব্যথা না বলে উপরওয়ালাকে বলো। বেশি করে প্রার্থনাতে মনোনিবেশ করো। তুমি কেন ভুলে যাচ্ছ তোমার রব আছেন? তিনি তোমাকে এত সুন্দর একটা জীবন দান করেছে। সেই জীবনে একটা ধাক্কা সামলাতে না পেরে বেঁচে থাকার স্বাদ হারিয়ে ফেলছো। কি বোকা তুমি! আজ থেকে লড়াই করতে শিখো। পেছন ফিরে তাকাবে না আর, একদম তাকাবে না। সব ভুলে যাও। নিজেকে নিজের মতো গড়ে তোলো। আত্মবিশ্বাসী, সংগ্রামী হও। বড় করে একটা শ্বাস নিয়ে আস্তে আস্তে নিঃশ্বাস ছাড়ো। নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করো যেন আজ যারা তোমাকে মূল্যায়ন করছে না, তারাই তোমাকে একদিন মাথায় তুলে রাখবে। এগিয়ে যাও, অনেক দূর যাও। পথের মাঝে কাঁটা দেখে পিছন ফিরে এসো না। কাঁটা যদি সরাতে বা উপড়ে ফেলতে না পারো, তাহলে কাঁটায় পা ক্ষতবিক্ষত করে হলেও সামনে এগিয়ে যাবে। তুমি পারবে, পারতে তোমাকে হবেই। বুঝেছো? তামজিৎ কথাগুলো বলেই থামল, দীর্ঘশ্বাস ফেলল, অতঃপর পুনরায় মুখে হাসি টেনে শান্ত স্বরে বলল, আত্মহত্যা সব কিছু সমাধান না। মরে গেলে তো হেরে গেলে। জীবন একটাই, বাঁচার মতো বাঁচতে পারলেই তুমি সুখী। বুঝতে পারছো? নিহার ঠোঁটের কোণে হাসি টানল, মাথা নাড়ালো, অর্থাৎ হ্যাঁ। তারিন এবার নিহার মাথায় হাত বুলিয়ে নরম স্বরে বলে উঠল, তুই এবার রেস্ট কর, আমরা আসি। কাল ছেড়ে দেবে তোকে, তারপর বাসায় গিয়ে দেখা করে আসবো। তারিনের কথা শেষ হতেই ও উঠে দাঁড়ালো, তামজিদের উদ্দেশ্যে বলল। চলুন। তামজিদ কিছু বলার আগেই নিহা শান্ত বাক্যে বলে উঠল, আমার কিছু কথা আছে। এর মধ্যেই রুমে ঢুকলো নিহার বাবা মা। দরজার দিকে তাকাতেই নিহার চোখে মুখে রাগ, ক্ষোভ, অভিমান ফুটে উঠল। রিনাই চোখ নামিয়ে নিল, মুখ অন্যদিকে ঘুরিয়ে শান্ত স্বরে বলল, তারও ওনাদের এখান থেকে চলে যেতে বলো প্লিজ। আমাকে একটু আমার মতো শান্তিতে থাকতে দিতে বলো। ওনারা আমার বাবা মা। আমি চাই না তারা আমার চোখে ওনাদের প্রতি সম্মান ভালোবাসা বদলে ঘৃণা দেখুক। নিহার মা এবার শব্দ করে কান্না করে উঠলেন। নিহার কাছে এগিয়ে আসতেই নেওয়া সরে গিয়ে অন্য পাশে দাঁড়ালো। নিহার মা এসে নিহার হাত জোড়া পেঁচিয়ে ধরলেন, কান্নারত স্বরে বলতে লাগলেন, আমাকে ক্ষমা করে দে মা, আমার ভুল হয়ে গেছে। আমি তোর মা হিসেবে সত্যি অযোগ্য। মা হয়ে তোর কষ্ট দুঃখ বুঝিনি। আমাকে ক্ষমা করে দে মা। এতগুলো বছর তোকে যে শাসন অবহেলায় বড় করেছি, সেই ভুলের কোনো ক্ষমা হয় না জানি, তবুও ক্ষমা চাইছি মা। আমার দিক থেকে এভাবে মুখ ঘুরিয়ে রাখিস না। নিহা তবুও কোনো টুশব্দ করল না, বরং আলতো করে মায়ের থেকে হাত সরিয়ে নিল। এবার আসলেন নিহার বাবা। নিহার মাথায় হাত বুলিয়ে করুণ স্বরে বলতে লাগলেন, আমার দিক থেকে অন্তত মুখ ঘুরিয়ে রাখিস না মা। তোকে দিয়ে আমার কত স্বপ্ন ছিল, কত আশা ছিল। তোর ভালোর জন্যই তোর মা একটু একটু বকাঝকা করতো, শাসন করতো। তাই বলে তুই এত বড় একটা সিদ্ধান্ত নিবি? আমাদের জন্য কি তোর একটু মায়া হয় না? নিহা হাসল, হাসতে হাসতেই বলা শুরু করলো, মায়া? তাও আবার তোমাদের জন্য? কেন হবে বলো তো? আমাকে ফাঁসির দড়িতে ঝুলানোর মতো ভালো করতে চাইছিলে না, তাই না? আচ্ছা বাবা, তুমি বলো তো, মা আমার সাথে কবে ঠিক করে কথা বলেছে? আমার সাথে বন্ধুর মতো আচরণ করেছে, আমার ভালো মন্দ খারাপ লাগা ভালো লাগা বুঝেছে। স্কুল থেকে আসলে কখনো ভাত মেখে খাইয়ে দিয়েছে, চুল বেঁধে দিয়েছে, কখনো স্কুলের গল্প শুনতে চেয়েছে।
যখন থেকে স্কুলে ভর্তি হয়েছি তখন থেকে একা একা ড্রেস পরেছি, জুতা পরেছি, তারপর স্কুলের জন্য বেরিয়েছি, তাও কখনো দারোয়ান চাচার হাত ধরে, নয়তো ড্রাইভার চাচার হাত ধরে। তোমার মনে পড়ে বাবা, তুমি কবে আমাকে হাত ধরে স্কুলে নিয়ে গিয়েছিলে? আমাকে সাথে করে তোমরা ঘুরতে বেরিয়েছিলে, আমার সাথে বসে গল্প করেছিলে, মনে পড়ে? পড়ে না, তাই না? আমারও মনে পড়ে না। আচ্ছা মা, তোমার মনে পড়ে আমাকে শেষ কবে ভাত খাইয়ে দিয়েছিলে? আমার যখন বয়স 4 তখন থেকে আমার বিছানা আলাদা করে দিলে। কেন মা? আমার কি মনে চায় না তোমাকে জড়িয়ে ধরে ঘুমাতে? আমার খারাপ লাগলে কখনো তোমাদের কাউকে পাশে পাইনি, পাবো কি করে? তোমরা তোমাদের চাকরি নিয়ে খুব ব্যস্ত। আমাকে জন্ম দেওয়া অবধি বোধহয় তোমাদের দায়িত্ব শেষ হয়ে গিয়েছিল, তাই না মা? আমার শরীর খারাপ করলে কখনো আমার মাথার পাশে বসে এভাবে হাত বুলিয়েছো বাবা? মা, তুমি কখনো আমার জন্য রাত জেগেছিলে? মনে পড়ছে না আপাতত। আমার পড়ালেখায় কখনো হেল্প করেছিলে আমাকে? শুধু রেজাল্টের বেলায় যত অভিযোগ শুনেছি। অ্যাডমিশন টেস্টের জন্য কত রাত জেগেছি, পড়েছি। তখন তো একদিনও জিজ্ঞেস করনি আমি কি পড়ছি, কিভাবে পড়ছি, প্রিপারেশন কেমন। তারপর যখন কোথাও চান্স হলো না, তখন আসলে আমাকে জন্ম দেওয়া নাকি তোমাদের ভুল হয়েছে সেসব শোনাতে। হা হা হা। জানো মা, তুমি শুধুই আমার জন্মদাত্রী মা, আর কিছু না। একমাত্র ভাইও বাদে আমার আপনজন কেউ ছিল না। ভাইও ছিল আমার খারাপ ভালো সঙ্গী। আমার ভাই আমাকে বাবা মা দুজনের আদর দিয়েছে, অভাব পূরণ করেছে। কিন্তু সেই ভাইকেও তোমরা দূরে পাঠিয়ে দিলে, শুধুমাত্র তোমাদের স্বপ্ন আশা পূরণ করার জন্য। আর কত স্বপ্ন আশা আছে তোমাদের, কত! আর কিছু বলতে মন চাইছে না, প্লিজ তোমরা এখান থেকে যাও, প্লিজ যাও। তোমাদের আমার সহ্য হচ্ছে না, যাও। যাও না, যাচ্ছ না কেন? নিহা কথাগুলো বলতে বলতে কাঁদছিল। কাঁদতে কাঁদতে হিচকি উঠে গেছে। এবার পাগলের মতো চিৎকার করায় শ্বাসকষ্ট শুরু হয়েছে। তামজিৎ কোনো রকমে নিহার বাবা মাকে রুম থেকে বের করে ডাক্তার ডাকতে গেল। নেওয়াজ নিহাকে বুকে জড়িয়ে শান্ত করার চেষ্টা করছে। তারিন পাশে বসে নিহার মাথায় হাত বুলাচ্ছে। তারিনও কাঁদছে। মেয়েটার মনে কত কষ্ট চেপেছিল, অথচ এই 3 বছরে একদিনও বুঝতে দিল না। নেওয়াজও কাঁদছে। নিহা চিৎকার করে কাঁদছে আর বারবার বলছে, আমি কেন বাবা মায়ের ভালোবাসা পেলাম না? তাদের ভরসা সাপোর্ট পেলাম না? কি দোষ ছিল আমার? কেন আমাকে ভালোবাসলে না মা? কেন আমাকে বুঝলে না? কেন বুঝলে না? কেন? নেওয়াজ কিছু বলছে না, কাঁদুক, যত কষ্ট আছে কেঁদে ভাসিয়ে দিই। নিহা নেওয়াজকে শক্ত করে জড়িয়ে ধরে বলছে, আপনি ছাড়া আমার কেউ নেই। আমাকে ছেড়ে যাবেন না। আমাকে আদর করবেন, অনেক অনেক ভালোবাসবেন। আমাকে আপনার বুকে আগলে রাখবেন। আমাকে একটু ভরসা দিবেন। আমি আর কিচ্ছু চাই না। বিশ্বাস করেন, ছোট থেকে আমার কোনো কিছুর অভাব ছিল না। অভাব ছিল শুধু ভালোবাসার। আমার ভালোবাসার অভাব পূরণ করে দিবেন প্লিজ। আমাকে ছেড়ে যাবেন না। বলেন না আমাকে ছেড়ে যাবেন না। নেওয়াজ নিহাকে বুকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলাতে বুলাতে শান্ত স্বরে বলতে লাগলো, যাব না কোথাও, যাব না কোনো দিনও যাব না। তোমার ভালোবাসার অভাব আমি পূরণ করে দিব। কোনো দিন কোনো কিছুরই অভাব তোমাকে ছুঁতে পারবে না। আমি আছি তো, তোমার আছি, তোমারই থাকবো। আমার বুকে এভাবেই আগলে রাখবো। তামজিৎ ডাক্তার নিয়ে আস্তে আস্তে নিহা জ্ঞান হারিয়েছে। তারিনের মাথা ঘোরাচ্ছে। তামজিৎ তারিনকে এক হাতে বুকে জড়িয়ে ধরে পাশে দাঁড়িয়ে আছে। ডাক্তার নিহাকে দেখে চেক আপ করে বলল, অতিরিক্ত প্রেসারে জ্ঞান হারিয়েছে, চিন্তার কিছু নেই। ডাক্তার চলে যেতেই তামজিৎ নেওয়াজের উদ্দেশ্যে বলল, আমি তারিনকে নিয়ে বাসায় যাই, তুমি সব সামলাতে পারবে তো? নেওয়াজও সাই জানালো। তামজিৎ পুনরায় বলল, তাহলে কাল সকালে আসবো আবার। কাল কাজী নিয়ে আসবে একবারে। তামজিৎ আর তারিন দুজনেই অবাক হলো। আকাশ থেকে পড়ল যেন। তারিন অবাক সুরে প্রশ্ন করলো, কাজে কেন? কেন? আবার তোমার বান্ধবীকে আমার বউ বানানোর জন্য? তারিনের মুখটা হাঁ হয়ে গেল। তামজিৎ কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, এখানে? হ্যাঁ, এখানেই আমাদের বিয়েটা এই হসপিটালেই হলে হসপিটালের এই রুমটা সহ বিয়েটাও স্মরণীয় হয়ে থাকবে, বুঝলে? তামজিৎ তারিন দুজনেই একসাথে হেসে ফেলল। নেওয়াজ বলল, আমি চাই না নিহু আবার ওই বাসায় যাক। সে বাসায় নিহু অবহেলায় বেড়ে উঠেছে। যাদের জন্য নিহুর আজ এই অবস্থা, তাদের ছায়া নিহুর গায়ে পড়ুক আমি চাই না।
তামজিৎ নেওয়াজের কাঁধে হাত রেখে ভরসা দিয়ে বলল, অল দ্য বেস্ট ব্রো, আমরা আছি তোমাদের পাশে। তাড়াতাড়ি বাসায় চলুন। মাস্টারমশাই, গিয়ে আমাকে শাড়ি সিলেক্ট করা লাগবে। কাল আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে বলে কথা, না সাজলে হবে? তামজিৎ মুখ টিপে হেসে নেওয়াজের উদ্দেশ্যে বলে উঠল, বুঝলে নেওয়াজ, এবার থেকে একটু সাবধানে থাকবে। কি আপদ ঘাড়ে উঠাচ্ছ টের পাবে হারে হারে। নিজ ইচ্ছায় কোরবানি হওয়ার জন্য তোমাকে অগ্রিম ধন্যবাদ। নেওয়াজ হাহা করে হেসে দিলেও তারিন রেগে বোম হয়ে উঠল, যে কোনো মুহূর্তে ব্লাস্ট করবে। তামজিৎ সেদিকে এক নজর তাকিয়ে মিনমিনিয়ে বলে উঠল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বোম ব্লাস্ট হলো বলে আল্লাহ আমাকে বাঁচাও। বলে এক দৌড় লাগালো। তামজিদের এমন দৌড়ে যাওয়া দেখে তারিন রাগ ধরে রাখতে পারল না, হেসে দিল। ছেলেটা দিন দিন বড় হচ্ছে নাকি বাচ্চা হচ্ছে বুঝতে পারে না। হাসপাতালের বেডে বিয়ে হচ্ছে, এই প্রথম দেখছে তারিন। শুধু দেখছে না, শুনছেও এই প্রথম। নেওয়াজকে অবশ্য তামজিদ একবার বলেছিল নেওয়াজের বাসা বিয়ের অনুষ্ঠান করার জন্য, অথবা কাজী অফিসে নিয়ে গিয়ে, কিন্তু নেওয়াজ রাজি হয়নি। নিহার বিপি লো হয়ে গেছে, শরীরও বেশ দুর্বল। ডাক্তার জানিয়েছে যদি মাথা ঘুরে পড়ে যায় তাহলে স্ট্রোকের ঝুঁকি আছে। তাই নেওয়াজ কোনো রকম রিস্ক নিতে চায় না। এখানেই বিয়ে হবে, তারপর নিহার শরীর যতদিন সম্পূর্ণ সুস্থ না হবে ততদিন হসপিটালেই থাকবে। তাই আর কেউ জোর করেনি। নিহান লাল রঙের একটা থ্রিপিস পরেছে, ওড়না দিয়ে ঘোমটা দিয়ে আছে, আর নেওয়াজ লাল রঙের পাঞ্জাবি পরেছে। কাজের সাথে কিছু একটা নিয়ে কথা বলছে। তামজিদ আর তারিন ম্যাচিং করে সাদা রঙের শাড়ি পাঞ্জাবি পরেছে। নিহার ঠোঁট জুড়ে রয়েছে বিশাল হাসি। নিহার বাবা মাকেও নেওয়াজ জানিয়েছে, যতই হোক নিহার বাবা মাকে ছাড়া তো আর বিয়ে হবে না। নিহার বাবা মা প্রস্তাবে রাজি হয়েছে, অনেক আগেই এসে পড়েছে এখানে। নিহার ভাই আফসানের সাথেও নেওয়াজ কথা বলেছে, সেও মত দিয়েছে। সব মিলিয়ে নিহা বেশ খুশি। খুশিতে নাচতে ইচ্ছে করছে কিন্তু পারছে না। তারিন নিহার পাশে বসে ফিসফিস করে জিজ্ঞেস করলো, অনুভূতি কেমন নিহু? তোর বিয়ের সময় তোর অনুভূতি কেমন ছিল রে? তারিন তামজিদের দিকে একবার তাকিয়ে বলে উঠল, বুইড়া বেডারে বিয়ে করার কোনো ইচ্ছাই আমার ছিল না, তবুও করতে হইল। তামজিদ কথাটা শুনে ফেলল। দেরি না করে তারিনের দিকে বেশ ঝুঁকে ফিসফিস করে উত্তর দিল, দেখো তোমার কি সোনায় সোহাগা কপাল। বুড়িরা বেটারে বিয়ে করতে চাওনি বলেই আজ তার বাচ্চার মা হতে যাচ্ছ। ভাবো, এবার বুড়া কালে এত জোর, তাহলে জোয়ান হলে কি হতো, সামলাতে পারতে যান। তারিন ঢোক গিলতে চেয়ে তালুতে উঠে গেল। কাঁচতে কাঁচতে তামজিদকে বকা শুরু করলো। নিহা বেচারি মুখ চেপে বহু কষ্টে জোরে হাসিটাকে কন্ট্রোল করছে। অন্য সময় হলে হাসতে হাসতে গড়াগড়ি খেত, শুধু নেওয়াজের ভয়ে এখন চুপচাপ হাসছে। তামজিদ বাঁকা হাসলো, পুনরায় চোখে মুখে দুষ্টুমির ছল এনে বলল, জান, আদর লাগবে? আদর খেলে কাশি কমে যাবে। আসো একটু আদর করে দেই। মা। চরম অসভ্য লোক। বলেই তারিন তামজিদকে দুই হাতে ঠেলে দূরে সরালো। নিহা হাসতে হাসতে একবার নেওয়াজের গায়ের উপর পড়ছে তো একবার তারিনের গায়ের উপর পড়ছে। তারিন এবার রাগে নিহাকেও ধাক্কা দিয়ে ফেলে দিয়ে উঠে দাঁড়ালো। মুখ গুমরা করে বুকে হাত গুজে দাঁড়িয়ে রইল। তামজিদ গিয়ে পাশে দাঁড়ালো, কাঁধ দিয়ে তারিনের কাঁধে ধাক্কা দিয়ে বলল, আদর খাবা পাখি? তারিন আগুন চোখে তাকালো। তামজিদ তা দেখে দাঁত কেলিয়ে হেসে বলল, এভাবে তাকিও না পাখি, হার্টে ব্যথা শুরু হয়ে যাবে। তামজিদের দাঁত কেলানো দেখে তারিন আর নিজেকে সামলে রাখতে পারল না, হেসে দিল। সাথে তামজিদও হেসে এক হাতে তারিনকে সামান্য জড়িয়ে ধরে দাঁড়ালো। কাজের সাথে সব বোঝাপড়া হতেই বিয়ে শুরু হলো। নিহার বাবা মাও উপস্থিত আছে। বিয়ে শেষ হতেই নিহার বাবা নিহাকে নেওয়াজের হাতে তুলে দিয়ে বলল, আমি তো আমার মায়ের যত্ন করতে পারিনি, ওকে ভালোবাসা দিতে পারিনি। তুই আমার মেয়েকে সামলে রেখো, যত্নে রেখো। নেওয়াজ শান্ত বাক্যেই বলল, আপনারা ওকে জন্ম দিছেন এই জন্য হলেও আমি আপনাদের যথাযথ সম্মান করব, কিন্তু ওর প্রতি যে অন্যায় করেছেন তার জন্য কখনো ক্ষমা করতে পারবো না আঙ্কেল। আর রইল নেহার কথা, ও আমার ব্যক্তিগত গোলাপ ফুল। গোলাপ যেমন গাছে খুব যত্ন থাকে, আবার যখন সেটা কেউ ছিঁড়ে ফেলতে আসে তখন কাটার ভয়ে খুব যত্ন করে সাবধানে
ছিঁড়ে, ও আমার কাছে ঠিক ততটুকু যত্ন থাকবে যতটুকু যত্নে থাকলে একটা মেয়ে 1000 বছর বেঁচে থাকার সাধ্য জন্মায়। নেহা প্রশান্তের চোখে ছেলেটার দিকে তাকিয়ে আছে। কি আশ্চর্য, একজন মানুষ এত নিখুঁতভাবে ভালোবাসতে পারে। নেহা উপলব্ধি করলো উপরওয়ালা কাউকে ঠকান না, কোনো না কোনো দিক দিয়ে মানুষ সম্পূর্ণটাই পায়, শুধু ধৈর্য ধারণ করতে হয় সঠিক সময়ের জন্য। তামজিৎ এবার তারিনকে ফিসফিস করে বলল, শোনো পাখি, কি শুনবো? তোমার বাবাও তো আমাকে বিয়ের সময় বলেছিল তোমাকে সুখে রাখতে, তাই তো? এই প্রশ্ন কেন? আরে বলো না, বলেছিল কি না? তারিন ভাবুক মুখশ্রী নিয়ে মাথা নাড়ালো, অর্থাৎ হ্যাঁ। অতঃপর তামজিৎ অসহায় মুখ করে বলে উঠল, কিন্তু তোমার বাবা তো এটা বলেনি যে বাবা আমার মেয়ের জ্বালা যন্ত্রণা সহ্য করে তুমিও সুখে থেকো। তারিন কথাটার মানে বুঝতে পারল না, তাই প্রশ্ন করার জন্য মুখ খুলেও বন্ধ করে ফেলল, চোখ দুটো বড় বড় করে ফেলল, চোখ মুখ খিচে তাকালো তামজিদের দিকে। প্রতি উত্তরে তামজিৎ মিষ্টি হাসি উপহার দিল, কিন্তু ততক্ষণে তারিন রেগে আগুন হয়ে গেছে, কিছু না বলে চুপ হয়ে গেল। তামজিৎ বেশ বুঝতে পারছে এ আগুন নেভানো এত সহজ না। বিয়ে শেষ হতেই যে যার মতো বাসায় চলে গেল। তামজিৎ যাওয়ার আগে নেওয়াজের কানে কানে বলল, বিয়ে তো হসপিটালে করলে, এখন কি বাসরটাও এখানে করার ইচ্ছে নাকি নেওয়াজ বাবু? নেওয়াজও ফিসফিসিয়ে বলল, তুমি যদি ব্যবস্থা করে দিতে পারো তাহলে আমি রাজি। তুমি রাজি থাকলে এক্ষুনি ব্যবস্থা করে দিব। তোমরা না গেলে শুরু করব কিভাবে বলো? তাই তুমি গিয়ে নিজের বউ সামলাও, আমি আমার বউকে সামলে নিব। তামজিৎ হেসে বিদায় নিয়ে চলে আসলো। গাড়িতে উঠিয়ে দেখলো তারিন পেছনের সিটে বসেছে। দেখে তামজিৎ কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, স্বামীর সাথে রাগ করে সিট আলাদা করে ফেললে? তারিন উত্তর দিল না। তা দেখে তামজিৎ বেশ হেসে নরম সুরে বলল, ও পাখি, পাখি রে, পাখি পাখি, শোনো, একটু শোনো বলি। তারিন চুপ। তামজিৎ পুনরায় আগের ন্যায় বলে উঠল, সামনে এসে বসো পাখি, আর রাগ করে থেকো না। বাবা মাকে আলাদা দেখে আমাদের বেবি কিন্তু খুব রাগ করবে। তারিন তবুও চুপ রইল। তামজিৎ এবার মুচকে হাসলো। অতঃপর নিজে গিয়েই তারিনকে কোলে তুলে নিতে নিতে বলল, কোলে উঠতে চাও মুখে বললেই হতো, এইভাবে গাল ফুলিয়ে ঢং করার দরকার ছিল না পাখি। তারিন ভয় পেয়ে তামজিদের কলার শক্ত করে ধরে আছে, চেঁচিয়ে বলল, তাড়াতাড়ি নামান আমাকে, যদি পেয়ে যাই কি হবে ভাবতে পারছেন? আমি থাকতে আমার পাখি আর পাখির বাচ্চার কিছু হতে দিব না। আমার প্রতি এই বিশ্বাস নেই? নিজের প্রতি বিশ্বাস নেই, কিন্তু আপনার প্রতি 100 ভাগ বিশ্বাস আছে। তামজিৎ তারিনকে সিটে বসিয়ে দিয়ে তারিনের কপালে চুমো খেয়ে বলল, এই ছোট্ট পাখিটা কয়দিন পর মা হয়ে যাবে, কল্পনা করতে পারি না আমি। একটা ছোট্ট প্রাণের জন্ম দিবে, সেই প্রাণ আমাদের চোখের সামনে বেড়ে উঠবে, হাঁটি হাঁটি পা পা করে সারা বাড়ি দৌড়ে বেড়াবে, ছোট ছোট আঙুলে আমার হাত ছুঁয়ে দিবে। আমার বুকে দুটো প্রাণ একসাথে নিয়ে বাঁচবো আমি, শান্তির ঘুম ঘুমাবো। কত সুখের দিন আমার জন্য অপেক্ষা করছে বলো তো? সেই দিনগুলো কবে আসবে? অপেক্ষারা বাদ মানছে না তো। তারিনের এতক্ষণে সব রাগ ধুয়ে মুছে একাকার হয়ে গেল। বলল, ইনশাল্লাহ সুখের দিন খুব শীঘ্রই আসবে। তামজিৎ তারিনের কপালে দ্বিতীয়বার চুমু খেয়ে নিজের সিটে বসল। অতঃপর রওনা হলো নিজ গন্তব্যে। তারিন নিজের পেটে হাত রেখে সিটে মাথা হেলিয়ে চোখ বুঝে রইল। 8 মাসের বড় পেট নিয়ে যখন চোখের সামনে তারিন পা পিছলে ওয়াশরুমে পড়ে গেল, তখন মনে হলো এই বুঝি ওর বেঁচে থাকার সময় ফুরিয়ে এসেছে। জোরে চিৎকার করার সুযোগও পেল না। নিচে পড়ে যাওয়ার টাইমে বেসিনের সাথে মাথায় আঘাত লাগলো। নিচে পড়ে যাওয়ার পর এক মুহূর্ত চোখ খুলে রাখতে পারল না। চোখ জোড়া বন্ধ হয়ে আসার আগে শরীরের সমস্ত শক্তি সঞ্চয় করে অস্ফুট স্বরে মাস্টার মশাই বলে ডেকে উঠল। অতঃপর চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে আসলো। তামজিৎ তারিনকে ওয়াশরুমে ঢুকিয়ে দিয়ে ছাদে গিয়েছিল জামা কাপড় আনতে। রুমে ঢুকে একবার তারিন বলে ডাকলো, কিন্তু ওপাশ থেকে শব্দ আসলো না। তামজিৎ বাসায় থাকলে তারিনকে নিয়ে একসাথে গোসল করে, আজকেও তার ব্যতিক্রম ছিল না। গোসল করার জন্যই ছাদে জামা কাপড় আনতে গিয়েছিল, আর তারিন টয়লেট ব্যবহারের জন্য আগে ঢুকেছে। তামজিৎ পুনরায় একবার ডেকে বলে উঠল, তোমার হয়েছে? তাহলে আমি ঢুকি। এবারও ওপাশ থেকে শব্দ আসলো না, ভেতর থেকে পানির শব্দ ভেসে আসছে। তা শুনে তামজিৎ ভাবল তারিন পানির শব্দে হয়তো শুনতে পাচ্ছে না।
তবুও মনের মধ্যে কচকচ করছে একটু, তাই একদম দরজার কাছে গিয়ে দরজাটা হালকা খুলে ডাকলো। ও সোনা, শুনতে পাচ্ছ? আসবো? না, এবারও কোনো রকমের শব্দ কানে আসলো না। তামজিৎ এবার পুরো দরজাটা খুলে ফেললো। মেঝের দিকে চোখ যেতেই কয়েক পা পিছিয়ে গেল। মাথা ভন ভন করে ঘুরতে শুরু করলো। ওয়াশরুমের সারা ফ্লোর জুড়ে রক্তের ছড়াছড়ি। তারিনের পরনের জামাটাও রক্তে লাল হয়ে গেছে। মেয়েটার কোনো হোশ নেই, একদম চুপচাপ হয়ে শুয়ে আছে ফ্লোরে। কি আশ্চর্য, এভাবে শুয়ে আছে কেন? ওর তো ঠান্ডা লেগে যাবে। ও আর পারল না এই দৃশ্যটা সহ্য করতে। গলা দিয়েও শব্দ বের হচ্ছে না, হাত পা চলছে না। কি হলো? শরীর কি অবশ হয়ে গেল? মস্তিষ্ক কি কাজ করছে না? স্বপ্ন দেখছে? এটা কি স্বপ্ন? এমন বিদঘুটে একটা স্বপ্ন হতে পারে? তামজিৎ একবার চোখ বন্ধ করে জোরে একটা নিঃশ্বাস ছাড়লো। আবার চোখ মেলে তাকাতেই কেমন যেন বুকের ভেতর প্রচণ্ড ব্যথায় কাতর হয়ে গেল। শরীরের সমস্ত শক্তি দিয়ে তারু বলে চিৎকার করে উঠল। কোনো রকমে গিয়ে তারিনকে আগে কোলে তুলে নিল। সাথে সাথে হাতটা রক্তে মেখে গেল। তামজিদের চিৎকার শুনে তানহা, তারিনের মা, আমজাদ সাহেব সবাই হন্তদন্ত হয়ে দৌড়ে এলেন। ওনারা সবাই একসাথে ড্রয়িং রুমে ছিলেন। তামজিদের চিৎকার শুনে একসাথে দৌড়ে আসলেন। তারিন যখন 6 মাস তখন থেকে তারিনের মা এখানে এসে থাকেন। তানহাও প্রায় 15 দিন যাবৎ এখানে এসেছে। সবাই মিলে তারিনকে একদম পুতুলের মতো যত্নে রেখেছিল। আর আজ হঠাৎ কি হয়ে গেল? তারিনের মা একমাত্র মেয়ের এই অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়লেন। তানহাও কাঁদছে। তামজিৎ তারিনকে বুকে চেপে ধরল। তানহা তাড়াতাড়ি নিজের গায়ের ওড়না দিয়ে তারিনের মাথা পেঁচিয়ে দিল। তানহা চিৎকার করে আমজাদ সাহেবের উদ্দেশ্যে বলল, বাবা, তাড়াতাড়ি গাড়ি বের করতে বলো। আমজাদ সাহেব ছুটলেন সেদিকে। তানহা এবার তামজিৎকে উদ্দেশ্য করে বলল, ভাই, ওর প্রচণ্ড ব্লিডিং শুরু হয়েছে, তাড়াতাড়ি ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। এখন এভাবে ভেঙে পড়ার সময় নয়, তাড়াতাড়ি চল ভাই। তামজিদের কান অবধি কথাগুলো যেতেই তামজিৎ উঠে দাঁড়ালো। তারিনকে পাজা কোলে তুলে ছুটল গাড়ির দিকে। তামজিৎ তারিন সহ গাড়িতে উঠে বসলো। আমজাদ সাহেব তারিনের মা। ও কাকা, তাড়াতাড়ি চালান। আর কত দূর? আল্লাহ, রাস্তা শেষ হয় না কেন? আল্লাহ, তুমি এমন কেন করলা? কি পাপ করেছিলাম আমি? আল্লাহ, আমার পাপের শাস্তি এইভাবে দিলা? ও বাবা, কি করব আমি? কি হবে এখন? আমার বউ, আমার তারিন, আমার ছোট্ট প্রাণ। তামজিৎ কিছুক্ষণ পরপর ড্রাইভের উদ্দেশ্যে এভাবে তাড়া দিচ্ছে, আর তারিনকে বুকে আঁকড়ে ধরে যা মুখে আসছে বলে যাচ্ছে। পাগলের প্রলাপ যাকে বলে। প্রায় 20 মিনিটের মাথায় ওরা এসে পৌঁছালো হসপিটালে। হসপিটালের ভেতরে ঢুকতেই নার্সরা এসে তারিনের অবস্থা দেখে আটকে উঠল। তাড়াতাড়ি গিয়ে ডাক্তারকে ডেকে আনলো। ডাক্তার এসে তারিনের অবস্থা দেখে তাড়াতাড়ি পালস চেক করলো। তামজিৎ অস্ফুট স্বরে জিজ্ঞেস করলো, ও বেঁচে আছে আঙ্কেল? বেঁচে আছে, তবে বলেই তিনি থেমে গেলেন। অতঃপর আতঙ্কিত সুরে নার্সদের উদ্দেশ্যে বললেন, ও মাই গড, নার্স, তাড়াতাড়ি ওটি রেডি করো, ওকে নিয়ে যাও। জুনিয়র ডাক্তার নার্সরা তারিনকে নিয়ে যাওয়ার সময় তামজিৎ তারিনের হাত ধরে পাগলের মতো হাউমাউ করে কাঁদছিল। ডাক্তার ইউসুফ তামজিৎকে খুব ভালো করেই চিনেন, কারণ তিনি আমজাদ সাহেবের বন্ধু। তামজিদের অবস্থা দেখে আজাদ সাহেব ডাক্তার ইউসুফের হাত ছোঁয়া পেঁচিয়ে ধরে কেঁদে দিলেন। কান্নারত স্বরে বললেন, আমার মেয়েটা যেন কিচ্ছু না হয় দেখিস। আল্লাহকে ডাকো, তারিনের অবস্থা মোটেও ভালো না, যে কোনো খবরের জন্য প্রস্তুত থাকো। বলেই তিনি চলে গেলেন। তামজিৎ হাঁটু ভেঙে বসে পড়ল। আমজাদ সাহেব গিয়ে ছেলের কাঁধে হাত রাখতেই তামজিৎ বাবাকে জড়িয়ে ধরল। হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, বাবা, আমার বউ, আমার বাচ্চা, আমার তারিন, আমি কিভাবে বাঁচবো বাবা? আমি কিসের জন্য বাঁচবো? কত যত্ন করে আমার ঘরের পুতুলকে সাজিয়ে রেখেছিলাম, আজ সেই পুতুল ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। অথচ আমি কিছু করতে পারলাম না। সব আমার জন্য হয়েছে, তাই না বাবা? সব দোষ আমার। আমি আমার জাতকে যত্নে রাখতে পারিনি। আমি ব্যর্থ স্বামী, ব্যর্থ পুরুষ। বলেই আবার কাঁদতে লাগলো। এর মধ্যেই তানহা এসে পৌঁছালো, সাথে রিহাব। রাফি, রামিমও এসেছে। তামজিদের পাগলের মতো অবস্থা দেখে ওরা 3 জন দৌড়ে আসলো এদিকে। তামজিদকে শান্ত করার জন্য ব্যস্ত হয়ে পড়ল। তানহা তারিনের মাকে সামলাচ্ছে। রিহাব তামজিদকে চেয়ারে বসাতে বসাতে সান্ত্বনা দিয়ে বলে উঠল, কাঁদিস না ভাই, আমাদের বোনের কিছু হবে না, ও একদম ঠিক হয়ে যাবে। ছোটবেলা থেকে বোনের অভাবে অভাবে বড় হয়েছি, কত আফসোস করেছি একটা বোন নেই বলে।
এত বছর পর এসে আল্লাহ আমার বোনের অভাব পূরণ করেছিল, উপরালা দিয়ে আবার নিশ্চয়ই কেড়ে নিবেন না বল? একদম চিন্তা করিস না, আমার বোন একদম ঠিক হয়ে যাবে, দেখিস। বলেই রাফিও কেঁদে দিল। সবার চোখের পানি। এভাবেই কেটে গেল কিছু। সবাই অপেক্ষা ও ভীতিগ্রস্ত চেহারা প্যানে বসে আছে করিডোরে। তারিনকে ওটিতে নেওয়া হয়েছে মিনিট 20 হবে। তামজিদ এখনো কাঁদছে। চোখের জলে সবকিছু ধোঁয়াশা হয়ে আসছে, তবুও কাঁদছে। হঠাৎ করেই ওটি রুম থেকে তামজিদের ডাক পড়ল। ইউসুফ সাহেব তামজিদের কাঁধে হাত রেখে বলে উঠলেন, তারিনের ডেলিভারি এক্ষুনি করাতে হবে, নয়তো আমার মা বাচ্চা কাউকেই বাঁচাতে পারবো না। তামজিদ শুধু অশ্রুসিক্ত নয়নে তাকালো, কিছু বলতে পারল না। রাহিম প্রশ্ন করল, তারিনের এখন কি অবস্থা? আর বেবি ঠিক আছে তো? ইউসুফ সাহেব তামজিদকে পুনরায় প্রশ্ন করল। তুমি কাকে চাও? তামজিদ প্রশ্নোত্তর চোখে তাকালো। কাকে চাই মানে? তাহলে কি বাবা হওয়ার স্বপ্ন এখানেই শেষ করতে হবে? তামজিদ থেমে থেমে প্রশ্ন করল। মানে? মা বা বাচ্চা, কাকে চাও? তামজিদ এক পা পিছিয়ে পড়ল। মাথার উপর আকাশটা যেন ভেঙে পড়েছে। কি আশ্চর্য! এই 8 মাসের সব শখ, আহ্লাদ, আনন্দ, সব স্বপ্ন বিসর্জন দিতে হবে? আর মেয়েটা যে এই সুখের জন্য নিজের স্বপ্ন বিসর্জন দিল, তার কি হবে? কিভাবে মনকে মানাবে? মা বাবা হওয়ার স্বপ্নটা এভাবে ভেঙে গেল। নিয়তি এত নিষ্ঠুর কেন? 5 বছরের একটা মেয়ে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের ক্যাম্পাসে ছুটে বেড়াচ্ছে। তার পিছু পিছু দৌড়াচ্ছে তামজিদ। মেয়েটা হাসছে আর বলছে, আমাকে ধরতে পারবে না বলেই হাসতে হাসতে দৌড়াচ্ছে। তামজিদ কিছু দূর গিয়ে থেমে গেল, বুকে হাত দিয়ে বসে পড়ল। মেয়েটা হঠাৎ পেছন ফিরে তামজিদকে বসে পড়তে দেখে থেমে গেল। ভয় পেয়ে দৌড়ে আসলো। তামজিদের 2 গালে হাত রেখে ভয় পাওয়া সুরে প্রশ্ন করল, তোমার কি কষ্ট হচ্ছে বাবা? কোথায় কষ্ট হচ্ছে? মাম্মাকে ডাকবো? মাম্মা তো ডাক্তার, তোমাকে একদম ঠিক করে দিবে। দাঁড়াও, আমি মাম্মাকে ডাকছি। মেয়েটার কথা শুনে তামজিদ হেসে ফেলল। মেয়েকে একটানে নিজের বুকে মিশিয়ে নিয়ে চুমু খেলো কপালে। এই তো তার প্রাণ, বেঁচে থাকার সম্বল। এই প্রাণ থাকলে সুস্থ হওয়ার জন্য কোনো ডাক্তার কবিরাজ লাগে না। তামজিদ হালকা হেসে বলে উঠল, এই যে আমার রিনতাহা এসে পড়েছে, আমার আর কোনো কষ্ট নেই। আমার মা থাকতে আমি কষ্টে থাকবো, এটা কখনো হবে না। রিনতাহা হেসে তামজিদের চুলগুলো এলোমেলো করে দিতে দিতে বলল, তুমি খুব দুষ্ট হয়ে গেছো বাবা, মাম্মাকে বলবো তোমাকে পিত্তি দিতে। তামজিদ পুনরায় হেসে ফেলল, ঠোঁট উল্টে বলল, আমার ভুল হয়ে গেছে ম্যাডাম, আমাকে ক্ষমা করে দিন। এবার বাবা মেয়ে একসাথে হেসে উঠল। তামজিদ রিনতাহার হাত ধরে উঠে দাঁড়ালো, বলল, চলো, ভেতর অনুষ্ঠান শুরু হয়ে যাবে। তুমি মাম্মার অনুষ্ঠান দেখবে না? হ্যাঁ দেখবো তো, চলো চলো। বলেই তামজিদ হাত ধরে দৌড় শুরু করলো। মেয়েটা এত চঞ্চল হয়েছে, একদম মায়ের মতো। 1 মিনিটও চুপচাপ থাকে না। সারাদিন দৌড়াদৌড়ি করবে, কিন্তু সিঁড়ি দিয়ে উঠতে চাইবে না। সিঁড়ির সামনে গেলেই ঠোঁট উল্টে বলবে, আমাকে কেউ কোলে নেও না, আমাকে কেউ ভালোবাসে না, কেউ আদর করে না। তখন তামজিদ মেয়ের এমন আবদার শুনে না হেসে পারে না। অত বড় আদরের রাজকন্যাকে গল্প শোনাতে শোনাতে সিঁড়ি দিয়ে কোলে তুলে উপরে নিতে হয়। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন। রিনতাহা তামজিদ আর তারিনের মেয়ে। পুরো নাম রিনতাহা রুহি। তামজিদ রিনতাহা বলে ডাকলেও তারিন সবসময় রুহিমণি বলে ডাকে। তামজিদ আর রিনতাহা এসে বসলো দর্শক সারিতে। তারিনের আজ MBBS পরীক্ষার চূড়ান্ত রেজাল্ট বের হওয়ার দিন। সেই জন্যই আজ কলেজে বিশাল আয়োজন করা হয়েছে। তামজিদ রিনতাহা তারিনকে সাপোর্ট দেওয়ার জন্যই এসেছে। তারিন ভেতরে আছে। তামজিদ রিনতাহার সাথে গল্প করতে করতে ডুব দিল অতীতের ঘটনায়। আমরা মা অথবা বাচ্চা দুজনের একজনকে বাঁচাতে পারবো। তোমার হাতে খুব বেশি সময় নেই, যা সিদ্ধান্ত নেওয়ার তাড়াতাড়ি নাও প্লিজ। তামজিদ ডাক্তারের কথা শুনে চোখ দুটো খোলা রাখতে পারল না, তবুও নিজেকে সামনে নিয়ে তড়িৎ গতিতে জবাব দিল, আমার তারিনকে চাই, প্লিজ আঙ্কেল। আমার তারিনকে আমার কাছে ফিরিয়ে দিন। আমি সারা জীবন নিঃসন্তান থাকবো, তবুও আমার তারিনকে চাই। বলেই বাচ্চাদের মতো কাঁদতে লাগলো। ডাক্তার কিছু না বলে সোজা ভেতরে চলে গেল। তামজিদ কাঁদছে, চিৎকার করে কাঁদছে। রাফি, রামিম, রাহিম সবাই ওকে সান্ত্বনা দিতে গিয়ে নিজেরাই কেঁদে ফেলেছে বারবার। তানহা নিজের মেয়েকে বুকে জড়িয়ে ধরে কাঁদছে। বারবার চোখে ভাসছে তারিনের মেয়েকে নিয়ে হাজারটা স্বপ্ন, শখ, আহ্লাদ।
তারিনের মা জ্ঞান হারিয়েছে, তাই তাকে বেড়ে নিয়ে স্যালাইন দেওয়া হয়েছে। তামজিদ কাঁদতে কাঁদতে আমজাদ সাহেবকে আঁকড়ে ধরে বলে উঠল, বাবা, আমার বাচ্চা, আমার বাবা হওয়ার স্বপ্ন এভাবে ভেঙে গেল কেন? তারিনকে আমি কি জবাব দিব? যে মেয়েটা 8 মাস কষ্ট করলো, নিজের স্বপ্ন বিসর্জন দিল, তাকে আমি কি জবাব দিব? যখন ওর জ্ঞান ফিরবে, আমাকে প্রশ্ন করবে আমার বাচ্চা কোথায়, তখন আমি কি জবাব দিব? কি বলবো? আমাকে তারিন সবসময় বলতো, যদি কখনো এমন পরিস্থিতি আসে তখন যেন আমি বাচ্চাকে বেছে নেই। বাবা, আমি সারা জীবন নিঃসন্তান হয়ে বাঁচতে পারবো, কিন্তু তারিনকে ছাড়া বাঁচতে পারবো না। আমি কি করব বাবা? আমজাদ সাহেব ছেলেকে সান্ত্বনা দিতে ভুলে গেল। কিছু মুহূর্ত পর বাপ ছেলে কান্নাকাটি ভুলে হসপিটালের এক কোণে নামাজের বিছানায় বসে পড়ল। তামজিদ হাত তুলে আল্লাহর দরবারে প্রার্থনা করছে। যতক্ষণ ওটি রুমের লাইট না নিভল ততক্ষণে তামজিদ নামাজের বিছানা ছেড়ে উঠল না। প্রায় ঘন্টা খানেক পর ওটি রুমের লাইট নিভতেই রাহিমের চিৎকার তামজিদের উদ্দেশ্যে বলল, তামজিদ, তাড়াতাড়ি আয়। তামজিদ কোনো রকমে উঠে এসে দরজার সামনে দাঁড়ালো। বুকটা ধকধক করছে, নিঃশ্বাস আটকে আসছে। ভেতর থেকে দরজা খোলার শব্দ পেয়ে তামজিদ বুকে হাত দিয়ে দাঁড়ালো। আর পারছে না, শরীরে সাই দিচ্ছে না। দরজা খুলে নার্সকে একটা বাচ্চা কোলে তুলে নিয়ে বের হতে দেখেই তামজিদ কয়েক পা পিছিয়ে গেল। বুকের ভেতর থাকা হৃদযন্ত্রটা বেরিয়ে আসছে। উপস্থিত সবাই অবাক পানে তাকিয়ে আছে। নার্স এগিয়ে এসে হাসি মুখে বাচ্চাটা তামজিদের দিকে এগিয়ে দিয়ে বলল, আপনার মেয়ে হয়েছে। সবার মুখে চিলতে হাসি ফুটল। তামজিদ হাসছে না, এখনো নিশ্চুপ, শুধু অবাক চোখে তাকিয়ে আছে নার্সের দিকে। বাচ্চাটাকে কোলে নেওয়ার জন্য হাত বাড়িয়েও থেমে গেল। হঠাৎ করে মস্তিষ্কে ডাক্তারের বলা কথাটা ভেসে আসলো। ডাক্তারটা বলেছিল যে কোনো একজনকে বাঁচানো যাবে। তামজিদ হাত সরিয়ে ফেলল। ভয়াত্ম স্বরে নার্সকে প্রশ্ন করল, আমার বউ, আগে বলুন আমার বউ কেমন আছে? ও ঠিক আছে? সুস্থ আছে? বলুন না। আপনারা তো বলেছিলেন যে কোনো একজনকে বাঁচানো যাবে। আমি তো আমার বউকে চেয়েছিলাম, তাহলে এই বাচ্চা? তামজিদের কথা শুনে নার্স অবাক পানে চেয়ে রইল। এমন কোনো স্বামী হয় যার কাছে নিজের সন্তানের থেকেও স্ত্রী জীবন সব থেকে বেশি দামি? মনে মনে ভাবলেও কতখানি ভাগ্য নিয়ে জন্মালে একটা মেয়ে এমন স্বামী পায়। নার্সকে চুপ থাকতে দেখে তামজিদ এবার চিৎকার করে বলে উঠল, উত্তর দিচ্ছেন না কেন? বলেন আমার তারিন কেমন আছে? সুস্থ আছে তো? নার্স তামজিদের ধমক খেয়ে কিছুটা ঘাবড়ে গেল। কিছু বলার জন্য মুখ খুলল, তার আগেই ইউসুফ সাহেব বলে উঠলেন, আমাদের বৌমা একদম সুস্থ আছে তামজিদ। তামজিদের কর্ণকুহরে কথাটা পৌঁছাতেই চকিতে তাকালো সেদিকে। ইউসুফ সাহেবের হাস্যজ্জ্বল মুখ দেখে কিছু সময় থমকে তাকালো। ইউসুফ সাহেব এসে তামজিদকে জড়িয়ে ধরে বললেন, তোমার দোয়া আল্লাহ ফিরিয়ে দেননি, কবুল করেছেন। তোমার স্ত্রী সন্তান দুজনেই সুস্থ আছে। সাধারণ 8 মাসে যেসব বাচ্চাদের জন্ম হয় তাদের জন্মের পর বিভিন্ন জটিল সমস্যা দেখা দেয়। তবে তোমার বাচ্চার বয়স 8 মাস 2 সপ্তাহ কেটেছে, তাই ভাগ্যগুণে তোমার বাচ্চা সুস্থ আছে বেশ, আলহামদুলিল্লাহ। তবে পড়ে যাওয়ার ফলে বেবির কিছুটা আঘাত লেগেছে, যার কারণে ওর কিছু প্রয়োজনীয় সাপোর্ট দরকার। তাই আমরা বেবিকে সপ্তাহখানেক নিউনেটাল ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে রাখব। আশা করি সপ্তাহখানেকের মধ্যেই দুজনেই সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। তামজিদের বুকের উপরে থাকা পাথরটা যেন এক নিমিষেই সরে গেল। এবার যেন শান্তিতে নিঃশ্বাস ফেলল। উপস্থিত সবার মুখে খুশির ঝলক ফুটল। রাফি, রামিম, রাহিম তো কোলাকুলি শুরু করে দিয়েছে। রাহিম এগিয়ে এসে তামজিদকে জড়িয়ে ধরে খুশিতে আত্মহারা হয়ে বলল, কংগ্রাচুলেশনস দোস্ত, বাবা হয়ে গেছিস শালা। এবার মিষ্টি খাওয়া তাড়াতাড়ি। মিষ্টি পরে খাওয়াই শালা, আগে আমার ভাগ্নিকে কোলে নে, দেখ কেমন করে কান্না করছে। তামজিদ খুশিতে বাকরুদ্ধ হয়ে কিছু বলার ভাষা হারিয়ে ফেলল। এক নজরে কিছুক্ষণ তাকিয়ে দেখল বাচ্চাটার দিকে। নার্সের দিকে 2 হাত বাড়িয়ে দিতেই নার্স হেসে বাচ্চাটাকে তামজিদের কোলে তুলে দিল। বাচ্চাটাকে কোলে নিয়েই তামজিদ হু হু করে কান্না করে উঠল। বাচ্চাটার কপালে ঠোঁট ছুঁয়ে আলতো করে বুকের সাথে লাগিয়ে বলে উঠল, মা, আমার মা, তুই নিজেও জানিস না তুই আমাকে পৃথিবী ভর্তি খুশি এনে দিয়েছিস। বাবা বাবা, ও বাবা, কাঁদছো কেন তুমি? কষ্ট হচ্ছে বাবা? মাম্মাকে ডাকবো? হঠাৎ করে কথাগুলো কানে যেতেই তামজিদ হুঁশে ফিরে আসলো। খেয়াল করলো তামজিদের চোখ দুটো ভেজা। অতীত মনে করতে গিয়ে আরও একবার চোখে জল এসে পড়েছে।
কি খুশির দিন ছিল সেদিনটা। যতবার মনে করে ততবার নিজের ইমোশনটাকে সামলে রাখতে পারে না। সেই দিনের পর তারিনের সুস্থ হতে প্রায় মাসখানেক লেগেছিল। তারপর এই যে হেসে খেলে কেটে গেল 5 বছর। সময় কত দ্রুত চলে যায়, স্রোতের ন্যায় চলে যায়, চাইলেও ধরে রাখা যায় না। তাহার যখন 3 মাস তখন থেকে তারিন পুনরায় পড়া শুরু করে। অনেক আটখড় পুড়িয়ে মেডিকেল কলেজে ভর্তি হয়। সন্তান, সংসার, পড়ালেখা সব একসাথে সামলে নেওয়া এত সহজ না, খুব কঠিন। কত রাত মেয়েটা জেগে কাটিয়েছে। সারাদিনের ধকল শেষ করেও রাতে মেয়েকে নিয়ে জেগে কাটিয়েছে। সকালে আবার কলেজ ছুটেছে। সব তামজিৎ নিজের চোখে দেখেছে। আজ মেয়েটার খুশির দিন, স্বপ্ন পূরণের দিন। ভেবে তামজিদের পৃথিবী ভর্তি করা আনন্দে আত্মহারা হয়ে যেতে মন চাচ্ছে। হঠাৎ করে কাঁধে কারোর স্পর্শ পেতেই তামজিৎ হকচকিয়ে তাকালো। পাশ ফিরে তারিনকে দেখে হেসে ফেলল। তারিন একটু চিন্তিত হয়ে প্রশ্ন করল, কোনো সমস্যা মাস্টার মশাই? চোখে জল কেন? তামজিৎ কিছু বলার আগেই রিন্তাহা বলে উঠল, বাবার কষ্ট হচ্ছে মাম্মা, দেখো না এই যে কাছে বাবা। বলে ঠোঁট উল্টে কেঁদে ফেলল। তামজিৎ সাথে সাথে মেয়েকে কোলে তুলে নিয়ে শান্ত করতে ব্যস্ত হয়ে পড়ল। কপালে চুমু খেয়ে মাথায় হাত বুলাতে বুলাতে বলল, আমার কিছু হয়নি মাম্মা, চোখে একটু ময়লা পড়েছিল তাই পানি পড়ছিল, তুমি কেঁদো না মা। কত কি শুনিয়ে রিন্তাহাকে শান্ত করল। তারিন এতক্ষণ ওদের দিকেই তৃপ্ত দৃষ্টিতে তাকিয়েছিল। মেয়েটা একদম তামজিদের মতো হয়েছে। বাবাকে সে আকাশ সমান ভালোবাসে, বাবাকে ছাড়া কিছু বুঝে না। তারিনকে ছেড়ে এক রাত অনায়াসে কাটিয়ে দিতে পারলেও বাপকে ছাড়া পারবে না। কতদিন তামজিৎ রিন্তাহাকে কোলে নিয়ে কলেজ করেছে হিসেব নেই। তারিন এবার তামজিদের পাশে বসতে বসতে বলল, হ্যাঁ বুঝি তো, এখন মাম্মা কেউ না, বাবাকেই সব ভালোবাসা দেওয়া হচ্ছে। যাও তোমার সাথে আমার আড়ে। এই বলে মুখ ফুলিয়ে বসে থাকলো। তা দেখে রিন্তাহা মুখে হাত দিয়ে হাসতে লাগলো। তামজিৎকে বলল, দেখেছো বাবা, মাম্মা কেমন ছোট বেবিদের মতো রাগ করছে। বলেই আবার হেসে উঠল। তামজিৎ হেসে রিন্তাহা কিছু একটা ইশারা করল। এই ইশারার সাথে রিন্তাহা পূর্ব পরিচিত, তাই সে বুঝল তামজিৎ কি বুঝিয়েছে। রিন্তাহা তারিনের থুতনিতে হাত রেখে বলল, তোমাকে আমরা অনেক ভালোবাসি মাম্মা। বলেই তামজিৎ আর রিন্তাহা দুজন তারিনের 2 গালে একসাথে চুমু খেল। তারিনও এই ব্যাপারটার সাথে পূর্ব পরিচিত, তাই নিজেকে সামলাতে পারল না, হেসে ফেলল। রিন্তাহাকে কোলে তুলে নিল। তামজিৎ এক হাতে দুজনকে বুকের সাথে মিশিয়ে নিল। অনুষ্ঠান শুরু হয়েছে ইতোমধ্যে। তারিন ভয়ে বারবার শিউরে উঠছে। তামজিৎ আর রিন্তাহা তারিনের 2 হাত শক্ত করে ধরে আছে। তামজিৎ তারিনের ভার্ত চেহারা পানে তাকিয়ে বলল, তোমার এত স্ট্রাগল বিফলে যাবে না, টেনশন নিও না, আল্লাহ ভরসা। রিন্তাহাও মাকে সাপোর্ট করছে। একটা মেয়ের এর থেকে বেশি আর কি লাগে। একে একে সব উত্তীর্ণ ছাত্রছাত্রীদের নাম বলছে। সবাই স্টেজে গিয়ে সার্টিফিকেট নিচ্ছে, নিজেদের স্ট্রাগলের কথা বলছে। একে একে যখন 1 নাম্বার হওয়া ছাত্রীর নাম বলল তখন তারিন কেঁপে উঠল। নিজের নাম শুনে খুশিতে তামজিৎকে জড়িয়ে ধরে কান্না করে উঠল। রিন্তাহাও বুঝেছে ওর মাম্মা পরীক্ষায় পাশ করেছে, তাই খুশিতে সবার সাথে তাল মিলিয়ে হাততালি দিতে লাগলো। তামজিদের চোখের কোণেও পানি। স্টেজে তারিনকে ডাকতেই তামজিৎ তারিনের কপালে চুমু খেয়ে বলল, যাও নিজের ভেতর জমানো কথাগুলো বলে আসো, আজ তোমার দিন, স্বপ্ন পূরণের দিন। তারিন রিন্তাহার কপালে চুমু খেয়ে স্টেজে উঠল। সার্টিফিকেট মেডেল দেওয়া শেষ হতেই সঞ্চালনায় থাকা ব্যক্তিটা এসে তারিনের হাতে স্পিকার দিয়ে কিছু বলার জন্য অনুরোধ করল। তারিনের হাত কাঁপছে, তবুও কোনো রকমে শক্ত করে নিজের হাতের মুঠোয় স্পিকার নিয়ে বলা শুরু করলো, এই যে আজ আমি এইখানে দাঁড়িয়ে আপনার পেছনের গল্পটা মোটেও সহজ ছিল না। কত শত বাধার সাথে লড়াই করেছি তা শুধু আমি জানি আর আমার মাস্টার মশাই জানেন। হ্যাঁ, আজ আমি যতটুকু তার সম্পূর্ণ ক্রেডিট আমার স্বামীর। আমার মাস্টার মশাইয়ের জন্যই আজ আমি এত দূর। তবে আরও রয়েছে আমার তানহা আপু, আমার শ্বশুর মশাই, আমার ভাইয়েরা, কিন্তু তবুও সম্পূর্ণ ক্রেডিট আমি এই মানুষটাকেই দিব যে আমার জন্য নিজের মায়ের সাথে লড়েছেন, নিজের পরিবারের বিরুদ্ধে গিয়েছেন, নিজের সারা জীবনের সম্বলটুকু আমার পেছনে ঢেলেছেন শুধুমাত্র আমার স্বপ্নের জন্য। জানেন, আমার স্বপ্ন পূরণের জন্য নিজের বাবা হওয়ার স্বপ্নটাকে অবধি পূরণ করতে চাননি। যেদিন শুনেছিল আমি মা হব সেদিন সে কি রাগ, কত কষ্টে মানিয়েছিলাম। তারপর মা হলাম, নতুন এক লড়াই শুরু হলো। সংসার, বাচ্চা, পড়াশোনার যত কালে পিছে কবে আমি
আমি নামক মানুষটা হারিয়ে যেতাম যদি এই মানুষটা না থাকতো। আমার কষ্টে এই মানুষটা কত রাত কেঁদেছে হিসাব নেই। 3 মাসের একটা বাচ্চাকে নিয়ে পড়াশোনা শুরু করা কি সহজ বিষয় ছিল? সহজ হয়েছে শুধুমাত্র এই মানুষটার জন্য। মাস্টারমশাই বলেছিলাম না, আপনার সামনে একদিন ডাক্তার হয়ে দাঁড়াবো। আমি আমার কথা রেখেছি। আমি পেরেছি আপনার আমার দুজনের স্বপ্ন পূরণ করতে পেরেছি আমি। বলেই কেঁদে দিল। তামজিদের চোখের কোণেও বাণী। এখানেই তো একটা পুরুষের সার্থকতা। তারিন স্পিকারটা রেখে নেমে আসলো স্টেজ থেকে। সবাই একসাথে হাততালি দিয়ে উঠল। তারিন স্টেজ থেকে নামতেই দেখল তানহা, মাইশা, আমজাদ সাহেব, তারিনের বাবা, মা ও তামজিদের বন্ধুরা সবাই দাঁড়িয়ে আছে। তারিন দৌড়ে সেদিকে যেয়ে তানহাকে জড়িয়ে ধরল। তামজিদ রিন্তাহাকে কোলে নিয়ে আসলো সেদিকে। একে একে উপস্থিত সবাই তারিনকে কংগ্রেস করল। সবার আজ খুশির দিন। এর মধ্যেই জুই তারিনকে জড়িয়ে ধরে বলে উঠল, আজকে আমাদের বোন সবাইকে ট্রিট দেবে, কি রাজি তো? তারিনও হেসে রাজি হয়ে গেল। কতগুলো বছর পর সবাই একসাথে হয়েছে। সবাই এক এক করে গিয়ে গাড়িতে উঠে বসলো। তারিন রিন্তাহাকে কোলে নিয়ে হাঁটছে, পাশে তামজিদ। রিন্তাহাদের ক্যাম্পাসে একটা কাঠগোলাপের গাছ আছে, সেখানে অঝরে কাঠগোলাপ ফুটেছে। ক্যাম্পাসে এসেই রিন্তাহা ফুলের দিকে ইশারা করে আবদার করলো, বাবা ফুল দাও, ফুল নিব। তামজিদ মেয়ের আবদার ফেলতে পারল না। নিজের কাছে চড়ে গিয়ে ফুল ছিঁড়ে আনলো। 2 থোকা ফুল এনে 1 থোকা রিন্তাহার হাতে দিয়ে চুমু খেয়ে বলল, আমার জীবন্ত 2 ফুলের কাছে এই অসামান্য কাঠগোলাপের সৌন্দর্য হার মানবে। অতঃপর হাঁটু গেড়ে বসলো মাঠের মাঝে। হাতে থাকা ফুলগুলো তারিনের দিকে এগিয়ে দিয়ে বলে উঠল, আমার রানী রিন্তাহার খেলার সাথেও আমার দ্বিতীয় সন্তান ডাউনলোড করার জন্য হলেও আমার নতুন করে তোমাকে চাই। হবে কি আমার দ্বিতীয় সন্তানের জননী? তামজিদের বন্ধুরা সবাই এতক্ষণ দূর থেকে দাঁড়িয়ে দেখলেও এবার কাছে এসে একসাথে সবাই চিৎকার করে বলে উঠল, সে ইয়েস তারিন, সে ইয়েস। তারিন হেসে ফেলল। রিন্তাহা কি বুঝলো কে জানে, ওদের দেখা দেখি ও নিজেও বলা শুরু করলো, তামজিদের হাত থেকে ফুলগুলো নিয়ে তারিন বলে উঠল, সরি মাস্টারমশাই, 10 বছর পর দেখা করবেন, আসছি। বলেই হাঁটা শুরু করলো। তামজিদ চুপসানো মুখে মাথা চুলকাতে লাগলো। তা দেখে তামজিদের সব বন্ধুরা এগিয়ে আসলো। 2 দিক দিয়ে সবাই মিলে তামজিদকে ঘিরে ফেললো। রাহিম ভাবুক স্বরে বলল, মামা, তোর কি মনে হয় 10 বছর পরে তোর এই ভরা যৌবন ঠিকঠাক কাজ করব? আমার তো মনে হয় সেই আগের মতো আবার যৌবনে জং পইরা যাব। বলেই উধাও রাহিম। এক দৌড়ে সোজা গাড়িতে গিয়ে উঠে বসলো। বাকিরা সবাই হাসতে হাসতে এগিয়ে গেল। তারিন সামনে দাঁড়িয়ে হাসছে। তামজিদ গোমরা মুখ করে দাঁড়িয়ে থাকায় তারিন এগিয়ে এসে দাঁড়ালো। এবার ইন্তাহা আর তারিন দুজনে তামজিদের 2 গালে চুমু খেলো। একসাথে জড়িয়ে ধরল তামজিদকে। এই সুন্দর দৃশ্যটা রাফি যেন ক্যামেরায় ক্যাপচার করতে মিস করলো না। রিন্তাহা কোল থেকে নেমে পড়ল। বাবা মায়ের মাঝে এসে দাঁড়ালো। বুকে হাত গুজে দাঁড়িয়ে ঠোঁট উল্টে বলল, আমাকে কেউ আদর করে না। তামজিদ আর তারিন মেয়ের অভিনয় দেখে হেসে ফেলল। ওরা দুজনেই এবার হাঁটু ভেঙে বসে একসাথে রিন্তাহার গালে চুমু খেলো। রিন্তাহা ছোট ছোট 2 হাতে বাবা মাকে একসাথে জড়িয়ে ধরল। ব্যাস, সুখে থাকার জন্য আর কি চাই? জীবনে সুখ মরীচিকা, কখন আসবে যাবে ঠিক নেই। তাই সুখের সময়টাকে উপভোগ করাই শ্রেয়। সমাপ্ত।